এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই, যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই, সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে আবার খুঁজে পাই। ২১ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে। ২১ আমাদের পথ দেখায়। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। ২১-এর টান বয়সের ঊর্ধ্বে, প্রজন্মের ঊর্ধ্বে। ২১-এর টান প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের। তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাদের উদ্দেশ্যে আমরা একটা হাততালি দিই। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য। প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা ২১-এর দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। তারা সবাই ২১-এর দিনে নিজের দেশকে স্মরণ করে সবসময় অনুষ্ঠান করে। তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ। আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে
21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সমবেত সুধীজন, এখন মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। আমরা স্ব আসনে বসে থেকে বইমেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় সহায়তা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। সমবেত সুধীজন, আপনাদের অনুরোধ করছি আপনারা স্ব আসনে বসে থেকে বইমেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় আমাদের জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হলো মাসব্যাপী অমর 21শে বইমেলা এবং উদ্বোধনী অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এরই মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি এখন বিকেলের আয়োজনে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। 52 রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া মাতৃভাষা বাংলা। কয়েক দশক পেরিয়েও মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করা যায়নি। বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্মের দাবি, বাংলা ভাষার প্রতি দায় ও দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে রাষ্ট্রকে। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান বলছে বাংলা একাডেমি। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। কিছুক্ষণ আগেই মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি উদ্বোধনী বক্তব্য রেখেছেন এবং এরপরই আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা বইমেলা ঘুরে দেখছেন এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দু 2025-এর বইমেলায় এবার 555টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 901টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 554টি প্রতিষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে 899টি ইউনিট বরাদ্দ পেয়েছে। নতুন প্রকাশনী হিসেবে সুযোগ পাচ্ছে 85টি প্রতিষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যান অংশে 1 ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে 242টি প্রতিষ্ঠান এবং 2 ইউনিট পেয়েছে 284টি। 3টি ইউনিট পেয়েছে 147টি, 4 ইউনিট পেয়েছে 104টি প্রতিষ্ঠান। এছাড়া 20 বাই 20 ফুটের প্যাভিলিয়ন পেয়েছে 12টি প্রতিষ্ঠান, 24 বাই 24 ফুটের প্যাভিলিয়ন পেয়েছে 14টি প্রতিষ্ঠান।
বাংলা একাডেমি চত্বরে 24x24 ফুটের একটি প্যাভিলিয়ন বরাদ্দ রয়েছে বাংলা একাডেমির জন্য। শিশু চত্বরে 1 ইউনিট পেয়েছে 29টি প্রতিষ্ঠান, 2 ইউনিট পেয়েছে 46টি, 3 ইউনিট পেয়েছে 21টি প্রতিষ্ঠান। এছাড়াও এবার শিশু চত্বরে কোনো প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়নি। উল্লেখ্য, অমর একুশে বইমেলা 2024-এর হিসেব অনুযায়ী স্টল ভাড়া 1 ইউনিট 15,180 টাকায়, 2 ইউনিট 31,625, 3 ইউনিট 59,800 টাকা, 4 ইউনিট 83,490 টাকা ও প্যাভিলিয়ন ভাড়া 1,51,800 এবং 1,86,300 টাকা। প্রসঙ্গত, অমর একুশে বইমেলা 2025 উপলক্ষে স্টল ভাড়া 50 ভাগ কমানো হয়েছে। প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ও অধিক সংখ্যক প্রকাশক প্রতিনিধি মনোনয়ন সহ 16 দফা দাবি জানিয়ে 3 নভেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিকে স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশকরা। দর্শক, একটু বলতে চাই, 1972 সালের 8 ফেব্রুয়ারি মুক্তধারা প্রকাশনের কর্ণধার চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলে এক টুকরো চটের উপর 32টি বই সাজিয়ে গোড়াপত্তন করেছিলেন এই বইমেলার। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, অর্থাৎ বর্তমান যে মুক্তধারা প্রকাশনী, সেটি থেকে প্রকাশিত বাংলাদেশের লেখকদের লেখা। 1972 থেকে 1976 পর্যন্ত অল্প কিছু বই নিয়ে মুক্তধারা প্রকাশনের চিত্তরঞ্জন সাহা স্ট্যান্ডার্ড পাবলিশার্সের রুহুল আমিন নিজাম। বর্ণমিছিলের তাজুল ইসলাম এবং উদিচি ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ডাকসুর সম্পাদিত 21 সংকলন নিয়ে খবরের কাগজ বা চট বিছিয়ে বসতেন সবাই। ক্রমেই তাদের দেখা দেখে অনুপ্রাণিত হলেন অন্যরা। 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। আর 1979 সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। চিত্তরঞ্জন সাহা ছিলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একটি বইমেলার স্টলে উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি একটি বইয়ে স্বাক্ষর করছেন। তার সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা বইমেলার ইতিবৃত্ত নিয়ে কথা বলছিলাম, তখনও কিন্তু এই মেলার নাম অমর একুশে বইমেলা ছিল না। 1984 সালে বাংলা একাডেমির মহাপরিচালক মঞ্জুরে মাওলা বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন। 2023 সাল অবধি এই বইমেলা হতো কেবল বাংলা একাডেমিতে। তবে মেলার কলেবর বাড়ার কারণে 2014 সাল থেকে 21 বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করা হয়। একটা সময় বইমেলা শুরু হতো ফেব্রুয়ারির 8 তারিখে। শুরুর দিকে বইমেলাটি মাসব্যাপীও ছিল না, তখন মেলা চলতো 8 থেকে 10 দিন। ক্রমে এই জনপ্রিয়তার কারণেই কিন্তু ফেব্রুয়ারির এই বইমেলাটি ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকেই শুরু হয় এবং মাসব্যাপী এই প্রাণের বইমেলাটি কিন্তু চলতে থাকে। বাংলাদেশে বইমেলা শুরুর একেবারে গোড়ার ইতিহাস অবশ্য আরও পেছনের দিকে। 1964-65 সালের দিকে জাতীয় গ্রন্থ কেন্দ্রের সে সময়ের পরিচালক ও লেখক সর্দার জয়ন উদ্দিন বেশ কিছু স্থানে বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় 21 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হতো। পরে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত মেলার সময় বাড়ানো হয়, পাশাপাশি বাড়ে মেলার আয়তনও। দেশের নামকরা সব প্রকাশনার সংস্থা তাদের বই নিয়ে অংশগ্রহণ করে মেলায়। বইমেলায় প্রতি বছরই বাড়ছে স্টল, বই, একই সঙ্গে দর্শনার্থীর সংখ্যা। যদি একটু বইমেলা জুড়েই এই যে বই প্রকাশ এবং বিক্রির সংখ্যাটা নিয়ে একটু বলি, 2024 সালের একদম যদি 2017 সাল থেকে একটু বলতে চাই, সেই সময় মেলায় নতুন বই বের হয়েছিল 3,666টি, যা এবং সে বছর বিক্রি হয়েছিল 65,40,00,000 টাকার বই। এরপর 2018 সালে নতুন বই প্রকাশ পায় 4,591টি। সে বছর বই বিক্রি হয় 70,50,00,000 টাকা।
দর্শক, আমরা এতক্ষণ বইমেলা প্রাঙ্গণ উপস্থিত ছিলাম। প্রধান উপদেষ্টা এবারের বইমেলা উদ্বোধন করে তিনি বইমেলার স্টলগুলো পরিদর্শন করছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। কুমিল্লা যৌথ বাহিনীর হাতে বেসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নিন্দা জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা আসামিদের ক্ষেত্রে পুলিশ সংস্কার নির্দেশনা বাস্তবায়নে আইজিপিকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে আইএসপিআর। সেই সঙ্গে গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্তারিত। অভিযোগের ভিত্তিতে কুমিল্লার নিজ বাড়ি থেকে তৌহিদুর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আহত অবস্থায় কুমিল্লার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। এ সময় অচেতন থাকা তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপরই ঘটনাটি আলোচনার তৈরি করে। পরে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে সঠিক তদন্তের নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা। বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থবহ আলোচনারও আশ্বাস দেওয়া হয় বিবৃতিতে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি প্রধান লক্ষ্য, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকার কর্মী অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কুমিল্লার ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইএসপিআর। এছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় আইএসপিআর। আরিফ হোসেন, এখন, ঢাকা। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীর মৃত্যু প্রসঙ্গে তিনি কথা বলেন। শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? চট্টগ্রাম নগরীর আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম অমর একুশে বইমেলা। এতে অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের 107টি প্রকাশনা সংস্থা। এ বিষয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। মেলায় কতটি স্টল বসেছে জানাবেন, এবং মেলার প্রথম দিন আজকে বইপ্রেমীদের ভিড় কেমন দেখছেন? মুক্তি মেলায় 160টি প্রকাশনা সংস্থার মোট 140টি স্টল বসেছে। তবে সবগুলি স্টল এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20 থেকে 25টি স্টলে মোটামুটি রেডি, এবং সেই স্টলগুলোতে বইও তোলা হয়েছে, সাজানো হয়েছে। বাকি স্টলগুলোতে এখনও কাজ চলছে। তবে প্রথম দিন হলেও মেলায় কিন্তু আমরা লেখক, পাঠক, শিক্ষক, শিশু, শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং স্টলগুলোতে কিন্তু শিশু, শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষেরও ভিড় কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ আগে কিন্তু মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন শিল্প গৃহ মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং বর্তমানে সেখানে নামাজি বিরতি চলছে, এবং আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে তিনি মেলা উদ্বোধন করবেন। তবে মোটামুটি মেলা প্রাঙ্গণে সব শ্রেণী পেশার মানুষের ভিড় রয়েছে, এবং শিশুরা কিন্তু বেশ আনন্দের সাথে মেলায় তারা বিভিন্ন স্টলগুলো ঘুরছে এবং তারা সেলফি তুলছে। এবং এখানে এই মেলায় কিন্তু চট্টগ্রামের পাশাপাশি ঢাকারও বিভিন্ন অভিজাত প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে চন্দ্রবিন্দু প্রকাশন, শৈলী প্রকাশনা, বলাকা, প্রথমা সহ বিভিন্ন অভিজাত প্রকাশনী সংস্থা তাদের বই নিয়ে এসেছে। এবং আমরা যদি বলি, এবার মেলায় কিন্তু সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ বইয়ের কিন্তু আমরা বেশ আধিক্য দেখতে পাচ্ছি। এর পাশাপাশি শিশুতোষ বই এবং পরিবেশ,
সামগ্রিক অর্থনীতির উপরও বেশ কিছু প্রবন্ধের বই এসেছে এবং এই স্টলগুলোতে শিশুদের কিন্তু বেশ ভালো উপস্থিতি দেখা যাচ্ছে এবং তারা বইগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে এবং বই তাদের পছন্দের বই খুঁজছে বই এটা কিন্তু বেশ বলা যায় যে আসলে বেশ ইতিবাচক দিক যে এখনও পুরোপুরি মেলা প্রাঙ্গণ প্রস্তুত না হলেও তারা বেশ আগ্রহ নিয়েই মেলায় এসেছে এবং তারা বিভিন্ন স্টল ঘুরে বেড়াচ্ছে তবে যারা এখানে অংশ নিয়েছে প্রকাশনী সংস্থাগুলো তারা বলছে যে তাদেরকে আসলে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি তাই তাদের স্টল রেডি করতে দেরি হচ্ছে তাছাড়া এই প্রাঙ্গণে তারা স্পেস নিয়েও কিছুটা অভিযোগ তুলেছেন যে গেল বছর সিআরবি শিরিষতলায় মেলা হয়েছিল এবং সেখানে তারা বেশ ভালো স্পেস পেয়েছেন তো 26 দিন ব্যাপী এই বই মেলায় কিন্তু প্রতিদিনই নানা আয়োজন থাকছে যেমন রবীন্দ্র নজরুল উৎসব শিশু উৎসব আবৃত্তি উৎসব নিউ উৎসব পেশাজীবী উৎসব তারুণ্য উৎসব সব বিভিন্ন ধরনের উৎসব মাসব্যাপী থাকবে এছাড়া চাটগা উৎসব এবং কুচ প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের উপর প্রদর্শনীয় ব্যবস্থা রাখা হয়েছে যেন আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি তারা জানতে পারে এছাড়া সমাপনী অনুষ্ঠান ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন অঙ্গনে যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকেও 21শে পদক পুরস্কার দেবে সিটি কর্পোরেশন এবং এই মেলা আয়োজন করেছে সিটি কর্পোরেশন সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং জাতীয় সৃজনশীল প্রকাশক পরিষদ তো বলা যায় যে প্রথম দিনেই কিন্তু মেলা বেশি জমে উঠেছে এবং ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী ও পেশা এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষের তো মুক্তি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে অমর 21শে বইমেলার প্রথম দিনের সবশেষ আমাদের সঙ্গে সহকর্মী হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার বিপ্লব ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন হাজার তরুণের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে পাশাপাশি সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি 21টি দেশের অংশগ্রহণে সোশ্যাল বিজনেস সামিটে এই কথা বলেন প্রধান উপদেষ্টা তরুণদের উদ্যোক্তা হওয়ার ব্যাপারেও আগ্রহী হতে অনুপ্রেরণা দেন ডক্টর ইউনূস With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. So this is a historical moment that we participate in. And thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh, for the whole world is creating a new world. And that's where it brings us to this summit with the participation of 21 countries and how to build that. 1972 সালের সংবিধানের মাধ্যমে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন সংবিধান শুধু 17 বার সংশোধন নয় এর মধ্যে 2 বার পুনর্লিখন করা হয়েছে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি প্রতিবেদনে বিস্তারিত গেল 5 আগস্ট স্বৈরাচার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে যেখানে রাষ্ট্র মেরামতের মূল কাঠামো সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে মতানৈক্য এর মধ্যে গেল 15 জানুয়ারি সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেয় তবে 15 দিন পার হলেও তা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় প্রশ্ন দেখা দিয়েছে শনিবার এক সেমিনারে বক্তারাও এই বিষয়ে গুরুত্বারোপ করেন স্বৈরতন্ত্র ঠেকাতে রাষ্ট্র কাঠামো পরিবর্তন দরকার হলেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় বর্তমান সরকার তা করতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা বেশ কটি সংস্কার কমিটির প্রতিবেদন তাদের কাছে চলে এসেছে কিন্তু একটিও বাস্তবায়ন তারা করতে পারবে না তারা কি করবে এগুলো রেখে চলে যাবে এবং পরবর্তী সরকার সেগুলো বাস্তবায়ন করবে কি করবে না তার কোনো গ্যারান্টি থাকবে না বিপ্লবের মাধ্যমে যেই ক্ষমতাসীন সরকার থাকে যে লিগ্যাল অর্ডারটা থাকে সেই লিগ্যাল অর্ডারটা পরিবর্তন হয়ে যায় অনুষ্ঠানে কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ 1972 সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন শেখ মুজিবের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র ফিরিয়ে আনে তার মেয়ে শেখ হাসিনা
1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। শুধু ব্যক্তির অবসান নয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শুধু ব্যক্তির অপসারণ নয়, কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। সংকট অনেক বড় এই কারণে যে এই কাঠামোগত পরিবর্তনগুলো অকস্মাৎ হবে না, সকলের অংশদারিত্বের মধ্য দিয়েই সেটা সম্ভব। সেটাই গণতন্ত্র। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সেটাই একমাত্র পথ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার সহ সংবিধানে গণভোট বহাল সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। স্থানীয় সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন করার বিষয়েও মত দেন ডক্টর রিয়াজ। ঐক্য বজায় রাখুন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণার কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গেল 30 ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা হালনাগাদ সহ সার্বিক কার্যক্রমও এগিয়ে নিয়েছে প্রশাসন। 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও ছাত্ররা তা নিয়ে কোনো তোড়জোড় দেখছেন না। শিক্ষার্থীরা বলছেন জাতীয় নির্বাচনের আগেই হতে হবে জাকসু নির্বাচন, না হলে প্রভাব বিস্তার হবে নির্বাচন ঘিরে। এজন্য তারা উপাচার্য বরাবর স্মারক লিপিও দিয়েছেন। যদিও ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন সংস্কার করেই নির্বাচন করা উচিত, যদিও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বলছেন বিকেলে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, আমরা এটার বন্ধ, এটা যেন আর ফিরে না আসে, সেই জন্য আমরা ছাত্র সংসদ সেটা আমরা চাচ্ছি। নির্বাচনে তো অলরেডি ডেট দিয়ে দিছে, তো আমরা চাই নির্বাচনে যে ডেট আছে সেই ডেটে নির্বাচনটা হোক আর কিছু সংস্কার হোক। আমরা সংস্কার আগে যাচ্ছি এই কারণে যে প্রশাসনের বিভিন্ন পদে এখনো ফ্যাসিস্ট সরকারের দূষররা বহাল তবিয়তে আছে। তো এখন তারা যদি সেখানে থাকে, যদি নির্বাচনটা হয়, তাহলে আমরা কিভাবে আশা করি যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে? ছাত্রলীগ করতো, যারা আমাদেরকে এই যে জুলাই যে গণঅভ্যুত্থানে যে তারা যে ঝামেলাগুলো করছে, এত মানুষ যে মারছে, এবং তারা যদি এসে যদি বলে যে আমরা জাকসু নির্বাচন চাই, তারা যদি জাকসুতে দাঁড়াইতে চাই, তাহলে তো আসলে এটা তো সম্ভব না। তার জন্য তো কিছু সংস্কার দরকার। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। তবে দাবি আদায়ে বিকেলে সড়ক অবরোধের ডাক দিয়েছে তিতুমিরের শিক্ষার্থীরা। মহাখালী থেকে এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাঝার মাহবুব। মাঝার, আজকের মধ্যে দাবি না মানা হলে অবরোধ কর্মসূচির কথা রয়েছে, শিক্ষার্থীরা এ বিষয়ে কি বলছেন? মুক্তি, অবরোধের যদি সবশেষ তথ্য বলতে হয় তাহলে এখানে তাদের যেই আমরণ অনশন কর্মসূচি চলছে তার পেছনেই এই মাত্র কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তিতুমির কলেজের সামনের যেই রাস্তাটি মহাখালী থেকে যেটি গুলশানের দিকে গিয়েছে, এবং ওই রাস্তাতে কিন্তু শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং এই 1 মিনিট আগেই এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা যেটি বলেছিল, ঘোষণা দিয়েছিল যে তারা অবস্থান কর্মসূচিতে যাবে এবং ব্লকেট কর্মসূচি পালন করবে 4টার পরপরই, এবং 4:30 নাগাদ কিন্তু তারা সেই কর্মসূচি আবারও শুরু করেছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে তিতুমির কলেজের ভেতরে আরেকটু জানিয়ে রাখি যে সকালবেলা ছাত্র দলের নেতাকর্মীরা এসে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে দেখে গেছে, যারা অনশনে রয়েছে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে গেছে এবং তাদের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীরা একাত্মতাও জানিয়েছে, সহমর্মিতা জানিয়েছে। এবং ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কয়েকবার মিছিল করেছে তিতুমির কলেজের ভেতরে, এবং তারাই কিন্তু আবার এসে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে যারা অনশন করেছে তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং আসলে বলা চলে যে দুই পক্ষ মিলেই ইতিমধ্যে ক্যাম্পাসের ভেতরে মিছিল শুরু হয়ে গেছে এবং বাইরে কিন্তু রাস্তা যেই ব্লকেট সেটি কিন্তু শুরু হয়ে গেছে, এবং ভেতর থেকে তারা হয়তো বের হয়ে আর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় অবস্থান নিয়ে নেবে। অর্থাৎ
আজকে বিকেল 4:30 অর্থাৎ কিছুক্ষণ আগ থেকে একদম তিতুমির কলেজের যে প্রধান ফটক, এই প্রধান ফটকে রাস্তাকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ মহাখালীর দিক থেকে কোনো গাড়ি এই 4:30 থেকে গুলশানের দিকে যাচ্ছে না এবং গুলশানের দিক থেকে আসা কোনো গাড়ি মহাখালীর দিকে যাচ্ছে না। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে এরই মধ্যে সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে যে 7 কলেজের সঙ্গে তারা বসবে, আলাদাভাবে আলোচনা করবে, একসঙ্গেও আলোচনা করবে এবং তিতুমির কলেজের বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবে যেমনটা বলা হয়েছে। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকেও যেই বক্তব্য আমরা জানতে পেরেছি যে বিশেষভাবে বিবেচনার তারা আসলে সেটিতে সন্তুষ্ট নয়, কারণ তারা তো একটা দাবি জানাচ্ছে এবং সেই দাবির প্রেক্ষিতে আসলে তাদেরকে সন্তোষজনক একটা উত্তর দিতে হবে যে এটা বিশ্ববিদ্যালয় করা হবে কিনা, সেই ব্যাপারে আসলে তারা একটি স্পষ্ট উত্তর চাচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় আসলে সরকারের পক্ষ থেকে যেই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই দেওয়া হয়েছে বিবৃতি, সেই বিবৃতির পরেও আসলে তারা বিশেষভাবে বিবেচনার কথায় তারা সন্তুষ্ট না হয়েই কিন্তু আবার যেই রাস্তা ব্লকেট কর্মসূচি সেটাতে কিন্তু তারা ফিরে গিয়েছে। আবার দেখতে পাচ্ছি যে আসলে যারা অনশন কর্মসূচি পালন করছেন তারাও কিন্তু তাদের জায়গাতে আসলে অনড় রয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তারা কর্মসূচি চালিয়ে যাবেন মুক্তি। গণহত্যা সহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে হতে পারে, আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে দুইটার বিচার করা হবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য। দেশে প্রতি বছর মোট মৃত্যুর 12% ক্যান্সারের কারণে হয়, আর নতুন রোগী হয় প্রতি লাখে 53 জন। বিএসএমএমইউতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চলমান গবেষণা ফলাফলে এই তথ্য দেওয়া হয়। আরও বলা হয়, নতুন যুক্ত হওয়া ক্যান্সার রোগীদের মধ্যে ফুসফুস, লিভার এবং ষড়যন্ত্রের ক্যান্সার রোগের সংখ্যা বেশি। ওমর ফারুকের প্রতিবেদন। দেশে ক্যান্সার রোগীর সংখ্যা এবং ধরন নির্ধারণে 2023 সালের জুলাই মাস থেকে এবছরের 14 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে চলে গবেষণা কার্যক্রম, যেখানে দেখা যায় দেশে বিভিন্ন রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। শনিবার বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরেছে পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগ। হসপিটাল বেসড ক্যান্সার রেজিস্ট্রি 2022-এ আমরা গবেষণায় 38টি ভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত হয়। রোগীদের মধ্যে বেশিরভাগের বয়স 18 থেকে 75 বছরের মধ্যে। এর মধ্যে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে স্তন, ঠোঁট ও মুখ গহ্বর, পাকস্থলী, ষড়যন্ত্র এবং জরায়ু মুখের ক্যান্সারে। এই উপজেলাতে আনুমানিক 2.5 লক্ষ মানুষ আছে। আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি। ব্রেস্ট ক্যান্সার 16.8%, এরপরে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি, তারপরে স্টমাক, ল্যারিংস, সার্ভিক্স, ইউটেরাই, ব্রঙ্কাস, ইসোফেগাস, কোলন, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোডস, এগুলো হচ্ছে টপ 10টি। আমরা আসলে সব মিলিয়ে 38 ধরনের বিভিন্ন ক্যান্সার পেয়েছি ওই কমিউনিটিতে। গবেষণায় আরও জানানো হয়, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। এগুলোর প্রতিকার নিয়ে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমরা যদি কেন কজাল রিলেশনগুলো বের করতে পারি, দূর করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যদি তাকাই আমরা, হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্লোবালি সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় আমাদের 2 কোটি লোক কিন্তু ক্যান্সার আক্রান্ত, এবং তার মধ্যে দেখেন নতুন করে আক্রান্ত হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু 1 লাখ করে 1 কোটি করে প্রতি বছর মারা যাচ্ছে। আজকের পরিসংখ্যানে আমরা দেখলাম যে প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, আর প্রতি বছর প্রায় 53 জন নতুন ক্যান্সার রোগী প্রতি লাখে তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রতিরোধের একটা বিষয় আলোচনা হচ্ছে। এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে, আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলি এটার উপর ইফেক্ট করছে। গবেষণা কার্যক্রমটি এখনো সম্পূর্ণ হয়নি। আগামীতে এ ধরনের কার্যক্রম বিএসএমইউ ছাড়াও অন্যান্য হাসপাতালে করার জন্য সহযোগিতার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। গবেষণার ক্ষেত্রে অবশ্যই এটা একটু অগ্রাধিকার পাবে,
এবং আমি নিশ্চিত করতে চাই যে আসলে কোনোভাবেই নিশ্চয়ই এখানে যেহেতু প্রফেসর জাকির হোসেন আছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অ্যাটলিস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না। কর প্রত্যাহার করা হয়েছে, মানে ক্যান্সার এমনিতে কর ছিল না, সেটা প্রথমে নিশ্চিত হওয়া দরকার যে ভ্যাট এটা ছিল না ক্যান্সারের ড্রাগে। তারপরেও এটা এআইটি এবং এটা প্রত্যাহার করা হয়েছে, যার ফলে অ্যাটলিস্ট 10 ভাগ ওষুধের দাম কমবে বলে আমরা আশা করি। আগামী 1 মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালে 2টি রেডিওলজি মেশিন দেওয়া হবে, আর 1 সপ্তাহের মধ্যে দেশের 8 বিভাগে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে। ওমর ফারুক, এখন, ঢাকা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৪র্থ দফায় ৩ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরায়েল। রেড ক্রসের বাসে প্রথমে ৩২ ফিলিস্তিনিকে নেওয়া হয় গাজায়। যদিও পশ্চিম তীরে আগ্রাসন বাড়ছে ইসরায়েলের, ঘরবাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে মিশরে গাজার একমাত্র প্রবেশ ও বের হওয়ার পথ রাফা ক্রসিং ৯ মাস পর খুলে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা প্রয়োজন এমন রোগীকে সরিয়ে নেওয়ার জন্য। এমন অবস্থায় মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার দিন মিরপুর স্টেডিয়ামের আশপাশে হাঁটলেই চোখে পড়ে জার্সি, হেডব্যান্ড, পতাকার পসরা সাজিয়ে বসা বিক্রেতাদের। শহরের বহু মানুষের জীবিকা চলে ফুটপাত কেন্দ্রিক এই ব্যবসা করে। বিপিএল ঘিরে তাদের বেচাকেনা অনেকটাই বাড়ে। ইখতিয়ার মাহমুদকে সাথে নিয়ে তাদের গল্প জানাবেন ওয়াসুল হক পান্থ। রিজিক ভাই, এটা কোনো ভ্যালুয়েশন নাই, যেই টাইমে মনে করেন বেচা কিনা ওই টাইমেই হয়। স্কুল পড়ুয়া শিহাব ছোট্ট কাঁধে তুলে নিয়েছে বড় দায়িত্ব। সারা বছর বিভিন্ন জাতীয় দিবসে পতাকা, ফুল কিংবা হেডব্যান্ডের ব্যবসা করে সে। আর বিপিএল এর সময় শনির আখড়া থেকে তার গন্তব্য মিরপুর। পড়ালেখার পাশাপাশি পতাকা বিক্রি করি। 21শে ফেব্রুয়ারি আসে, পরে 16 ডিসেম্বর আসে, ওই টাইমেও বিক্রি করি। সমাবেশ আসলে সমাবেশেও বিক্রি করি, খেলা আসলে খেলাতেও বিক্রি করি। এই চিত্র ঢাকা, চট্টগ্রাম, সিলেট সবখানে একই রকম। জমজমাট ব্যবসা চলে বিপিএলকে কেন্দ্র করেই। এখানে কেউ বা মৌসুমি ব্যবসায়ী, আবার কেউ এসেছেন দোকান ছেড়ে বাক্স পেটারা নিয়ে। 7 দলের বিপিএলে দর্শক আগ্রহের তুঙ্গে ফরচুন বরিশালের জার্সি পতাকা বিক্রি। এরপরে আছে রংপুর। অনুমেয়ভাবেই তাদের পারফরমেন্সই দর্শক টেনেছে বেশি। অন্যান্য টিমের যদি জার্সি 50টা কিনি বিক্রি করার জন্য, আর বরিশালেরটা কেনা লাগে 150 পিস। 2 বছর ধরে করতেছি, গত বছর করলাম, এই বছর করলাম। বরিশালও টপে আছে, রংপুরও টপে আছে, 2 দলে চলতেছে বেশি। করতেছি আজকে 4 বছর, কোনো সমস্যা নাই, এটা উৎসাহ জাগে। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক যেই টিমে আছে সেই টিমে সাপোর্ট করবো না, এটা তো কোনো কথা হয় না। এই কাজ আপনি কতদিন ধরে করছেন? রংতুলি হাতেও দেখা গেল কজনকে। তাদের রংতুলির ছোঁয়ায় রঙিন হচ্ছে দর্শক সমর্থকরা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে জাতীয় দলের খেলায় দর্শক আবেদন বেশি থাকে বলে জানান এই শিল্পী। দেশের খেলা থাকলে সবসময় মানুষ পছন্দ করে দেশের খেলাটাই, কারণ দেশের প্রতি মানুষের একটা টান থাকে। মাঠের খেলায় ব্যাট বলের ধুমধুমার লড়াই দেখা যাচ্ছে এবারের বিপিএলে। গ্যালারি ভর্তি দর্শক সমর্থকদেরও দেখা মিলছে গ্যালারিতে। ক্ষুদ্র এই ব্যবসায়ীদের বিপিএলে রঙিন উৎসব আছে আর কটা দিন। গেল বছরগুলোর তুলনায় এবার আয় কিছুটা কম, তাই তাদের চাওয়া আরও জমজমাট কিছু ঘরোয়া টুর্নামেন্ট। বিসিবি আরো জমজমাট করে খেলাটার মান পরিবর্তন করে, যদি মান ভালো হয় তাহলে তো আরো জনগণ হবে, দর্শক হবে, তখন আমাদের এই বেচাকেনা আরো বেশি হবে। আগের থেকে এখন একটু কম। আগের যে চাহিদা ছিল, এটার মানুষের প্রতি একটা ইন্টারেস্ট ছিল এটা নিয়ে, এখন এটা নেই, মানুষ এটা করতে চায় না। আইপিএলে যেমন প্রত্যেকের হোম ভেন্যুতে খেলা হয়, আমাদের এখানে যদি হোম ভেন্যুতে খেলা হয়, এদের আগ্রহ আরো খুবই বাড়বে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা মানেই যেন একটি উৎসব, এবং এখানেই দেখা মেলে নানা শ্রেণী পেশা এবং বয়সের শ্রমজীবীদের। তাদের সকলের আশা মাঠে বেশি বেশি খেলা থাকুক এবং ক্রিকেটে উত্তরোত্তর উন্নতি করুক টাইগাররা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
পর্দা উঠল অমর একুশে বইমেলার। একুশের মতোই জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বললেন প্রধান উপদেষ্টা। 21 আমাদের পথ দেখায়। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। কুমিল্লায় তৌহিদুরের মৃত্যুতে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, আইএসপিআর এর বিবৃতি। দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলেছে ৭২-এর সংবিধান মন্তব্য কমিশন প্রধানের। পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধের আহ্বান। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। এবং জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ধোঁয়াশা, দাবি আদায়ে সড়ক অবরোধের ডাক তিতুমির শিক্ষার্থীদের। দাবি না মানলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিকাল 4টা থেকে আমরা আমাদের ব্লগের কর্মসূচিটি অব্যাহত রাখবো। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/এখন.tv।